ভারতের দক্ষিণাংশে অবস্থিত মুসলিম শাসিত একটি স্বাধীন রাষ্ট্রের নাম ছিল হায়দ্রাবাদ। একটি স্বাধীন রাষ্ট্রের ন্যায় তার ছিল স্বাধীন প্রশাসন, প্রতিরক্ষা ও অর্থনৈতিক ব্যবস্থা। হায়দ্রাবাদে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ত্রয়োদশ শতকের শেষের দিকে। তখন থেকেই হায়দ্রাবাদকে কেন্দ্র করে মুসলিম শিল্প সংস্কৃতির যে বিকাশ ঘটে তা পুরো দাক্ষিণাত্যকে প্রভাবিত করেছিল। ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থা কায়েম হওয়ার পর হায়দ্রাবাদ পুরোপুরি স্বাধীনতা বিসর্জন দেয়নি। ব্রিটিশ সরকারের সাথে চুক্তি সাপেক্ষে হায়দ্রাবাদ দেশীয় রাজ্যে পরিণত হয়। পরবর্তীতে ব্রিটিশদের উপমহাদেশ ত্যাগের প্রাক্কালে 1947 সালের 10 জুলাই ইংল্যান্ডের ভারতীয় বিষয়ক সচিব লর্ড লিস্টরয়েল লর্ড সভায় বলেছিলেন, এখন থেকে ভারতের দেশীয় রাজ্যগুলো ভারত অথবা পাকিস্তান ডোমিনিয়নের কোনটিতে যোগ দেবে অথবা স্বাধীন সত্তা বজায় রাখবে তা সম্পূর্ণ তাদের ইচ্ছাধীন। ব্রিটিশ সরকার সে বিষয়ে কোনো রকম প্রভাব বিস্তারের চেষ্টা করবে না। কিন্তু এরপর কি হয়েছিল? হায়দ্রাবাদ কি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে পেরেছিল, নাকি ভারত অথবা পাকিস্তানের সাথে যুক্ত হয়েছিল? প্রিয় দর্শক, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আর এই উত্তরগুলো জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন তাহলে শুরু করি। ৮২,৬৯৮ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত হায়দ্রাবাদ বাংলাদেশের চেয়েও আয়তনে বড় একটি দেশ ছিল। শুধু আয়তনে নয়, সম্পদ ও সামর্থ্যের দিক থেকেও একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকার মতো সকল যোগ্যতাই ছিল হায়দ্রাবাদে। ১৯০১ সালের হিসাব অনুযায়ী হায়দ্রাবাদ রাজ্যের গড় আয় ছিল ৪,৭১,০০,০০০ রুপি, যা সেই সময় হায়দ্রাবাদকে ব্রিটিশ ভারতের সবচেয়ে ধনী রাজ্যে পরিণত করেছে। ১৯২৩ সালে টাইমস পত্রিকার হিসাব অনুযায়ী হায়দ্রাবাদের নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। সেই সময় তিনি তার লাইব্রেরিতে বিশ্বের ৫ম সর্বোচ্চ দামি হীরের তৈরি পেপারওয়েট ব্যবহার করতেন। হায়দ্রাবাদে খনিজ সম্পদের মধ্যে ছিল কয়লা, সোনা, লোহা ও হীরক। কৃষি সম্পদের মধ্যে চাল, গম, জওয়ার, বজরা, তিল, তিসি, ভুট্টা, তামাকের প্রচুর ফলন ছিল। দেশটিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছিল। ছিল নিজস্ব আইন আদালত, বিচার ব্যবস্থা, নিজস্ব মুদ্রা, সেনাবাহিনী, হাইকোর্ট, শুল্ক বিভাগ এবং বিশ্ববিদ্যালয়। নিজস্ব ভাষা, পতাকা, জাতীয় সঙ্গীত সহ সমৃদ্ধ সংস্কৃতিও ছিল। দেশে দেশে রাষ্ট্রদূত ছিল, এমনকি জাতিসংঘে নিজস্ব প্রতিনিধিও ছিল। এছাড়া ১৯৩৫ সালের গভর্নমেন্ট অফ অ্যাক্টে হায়দ্রাবাদকে স্বাধীন মর্যাদা দান করা হয়। এরপর ১৯৪৭ সালের ৯ জুলাই হায়দ্রাবাদের নিজাম ব্রিটিশ ভাইসরয় মাউন্টব্যাটেনকে এক পত্রে লিখেছিলেন, ব্রিটিশ রাজ ও হায়দ্রাবাদের মধ্যে সম্পাদিত চুক্তি মোতাবেক হায়দ্রাবাদ তার স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে চায়। তিনি ভারত বা পাকিস্তান কোনো রাষ্ট্রেই যোগ দিবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এরপর ১০ জুলাই লর্ড লিস্টরয়েল লর্ড সভায় ঘোষণা করলেন, এখন থেকে ভারতের দেশীয় রাজ্যগুলো ভারত অথবা পাকিস্তান ডোমিনিয়নের কোনটিতে যোগ দেবে অথবা স্বাধীন সত্তা বজায় রাখবে তা সম্পূর্ণ তাদের ইচ্ছাধীন। ব্রিটিশ সরকার সে বিষয়ে কোনো রকম প্রভাব বিস্তারের চেষ্টা করবে না। এই ঘোষণার মাত্র কয়েকদিন পর ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারতীয় উপমহাদেশে জন্ম নিল একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র। সেখানে একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয় এবং একটি স্বাধীন সরকারের জন্য যা যা দরকার তাও চালু করা হয়। কিন্তু অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা পণ্ডিত জওহরলাল নেহেরু হায়দ্রাবাদের এই স্বাধীনতা মেনে নিতে পারেননি। তাই তিনি হায়দ্রাবাদকে সামরিক আগ্রাসনের মাধ্যমে রাতারাতি দখল করে নেয়ার সিদ্ধান্ত নেন। জওহরলাল নেহেরু প্রকাশ্যে হুঙ্কার দিয়ে বলেন, যদি এবং যখন প্রয়োজন মনে করব হায়দ্রাবাদের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করা হবে। এরপর থেকে মূলত ভারত হায়দ্রাবাদ দখলের পরিকল্পনা আঁটতে লাগলো। ভারতীয় ব্লুপ্রিন্ট অনুযায়ী প্রথমেই দেশের অভ্যন্তরে প্রশিক্ষণপ্রাপ্ত অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিয়ে হায়দ্রাবাদের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করা হলো। শত শত বছর ধরে গড়ে ওঠা হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে দেওয়া হলো। অস্থিরতা নিরসনে হায়দ্রাবাদ সরকার দরপাকড় শুরু করলে অস্থিরতা সৃষ্টিকারী রামানন্দ তীর্থ নামক কংগ্রেস নেতা ভারতে পালিয়ে গিয়ে অ্যাকশন কমিটি গঠন করলেন। সেই অ্যাকশন কমিটির লোকজন দলে দলে হায়দ্রাবাদে ঢুকে মুসলমানদের হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ এবং সীমান্ত রক্ষীদের সাথে খণ্ডযুদ্ধে লিপ্ত হল। একই সাথে হায়দ্রাবাদের অভ্যন্তরে কংগ্রেস স্বেচ্ছাসেবকদের সক্রিয় করা হয় এবং হায়দ্রাবাদের রাজনীতিকে কলুষিত করা হয়। শিক্ষাঙ্গন, সাংস্কৃতিক জগৎ, বুদ্ধিজীবী ও ব্যবসায়ীদের মধ্যে অনুগত লোক তৈরি করা হয়। সেনাবাহিনীর মধ্যে অনুগত দালাল তৈরি করা হয় এবং হিন্দু মৌলবাদীদের দিয়ে নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কে দেওয়া হয়। কংগ্রেসের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হিন্দু মহাসভা, RSS ও আর্য সমাজ এতে মুখ্য ভূমিকা পালন করে। কংগ্রেস এবং কমিউনিস্টরা এক হয়ে রাজতন্ত্র উচ্ছেদের নামে দেশে সশস্ত্র বিদ্রোহ শুরু করে, যা ইতিহাসে তেলেঙ্গানা বিদ্রোহ নামে চিরকুখ্যাত হয়ে আছে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার সেনাবাহিনী তলব করে, কিন্তু অস্ত্র সংকটের কারণে সেনাবাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এমত অবস্থায় মুসলিম সংগঠনগুলো আক্রান্ত মুসলিম জনগণকে একত্রিত করে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দিয়ে প্রতিরোধ বাহিনী হিসেবে গড়ে তুললেন। সীমান্ত এলাকায় তারা প্রতিরোধ ব্যূহ রচনা করে ভারতীয় অনুপ্রবেশ বন্ধ করে দিতেও সক্ষম হলো। কিন্তু এর মধ্যে ১৯৪৮
সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নয়াদিল্লির সেনা ছাউনিতে বসে হায়দ্রাবাদে সেনা অভিযানের পরিকল্পনা করা হয়। 1948 সালের সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ভারত হায়দ্রাবাদে আক্রমণের সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলে। 13 সেপ্টেম্বর ভারতীয় বাহিনী অপারেশন পোলো নামে হায়দ্রাবাদে আক্রমণ চালায়। সর্বগ্রাসী এই আক্রমণের আগেই স্বাধীন হায়দ্রাবাদের সেনাপ্রধান আল ইদ্রুসকে কিনে নিয়েছিল ভারত, যার ফলে আল ইদ্রুস দেশের গুরুত্বপূর্ণ সীমান্তগুলো অরক্ষিত রেখেছিল এবং সেনাবাহিনীকে রেখেছিল অপ্রস্তুত অবস্থায়। এরপর ভারতীয় বাহিনী হায়দ্রাবাদে তার বিপুল সেনা শক্তির পদাতিক বাহিনী ও বিমান বাহিনীর সহায়তা একযোগে হায়দ্রাবাদে আক্রমণ শুরু করে। প্রথমে ট্যাঙ্ক এবং এরপর বিমান আক্রমণে বিপর্যস্ত মানুষের উপর ভারতীয় সেনাবাহিনীর সাথে একাত্ম হয়ে আর্য সমাজ এবং অন্যান্য মৌলবাদী সংগঠনগুলো হায়দ্রাবাদে প্রায় 2 লাখ মুসলিমের উপর নির্বিচারে গণহত্যা চালায়। ভারতীয় সৈন্যবাহিনী নিরীহ মুসলিম নারী, পুরুষ ও শিশুদের হত্যা করে। বিমান হামলায় শহর, বন্দর, গ্রাম গুড়িয়ে দেয় এবং মসজিদ, মাদ্রাসা ধ্বংসস্তূপে পরিণত করে। তাদের এই ধ্বংসযজ্ঞের একমাত্র উদ্দেশ্য ছিল হায়দ্রাবাদের শেষ নিজামকে ক্ষমতাচ্যুত করে হায়দ্রাবাদ দখল করা। 18 সেপ্টেম্বর হায়দ্রাবাদের প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক আল ইদ্রুস রাজধানী হায়দ্রাবাদের বাইরে গিয়ে ভারতীয় সেনা প্রধান মেজর জেনারেল JN চৌধুরীর কাছে আত্মসমর্পণ। The men under my command were called upon to perform a superhuman task and against very heavy odds. There was no alternative for me. এরপর ভারতীয় সেনাবাহিনী রাজধানীর দিকে অগ্রসর হয় এবং পুরোপুরিভাবে হায়দ্রাবাদ দখল করে। সর্বগ্রাসী এই সামরিক অভিযানের প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত 2 লক্ষ মুসলিম গণহত্যার শিকার হয়, যা ইতিহাসে হায়দ্রাবাদ গণহত্যা নামে পরিচিত। এভাবেই 1948 সালের 13 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত মাত্র 5 দিনের অপারেশন পোলো নামক রক্তক্ষয়ী সামরিক অভিযানের মধ্য দিয়ে হায়দ্রাবাদ ভারতের প্রধানত রাজ্যে পরিণত হয়। এরপর হায়দ্রাবাদকে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও মহারাষ্ট্র এই 3টি রাজ্যে বিভক্ত করা হয়। এভাবে হায়দ্রাবাদ নামক স্বাধীন রাষ্ট্রটি ভারতের গর্বে বিলীন হয়ে যায় এবং চিরতরে মুছে ফেলা হয় হায়দ্রাবাদের নাম। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা হায়দ্রাবাদ নামক মুসলিম শাসিত একটি স্বাধীন রাষ্ট্রের দখল হয়ে যাওয়া এবং স্বাধীনতা হারানোর উপাখ্যান তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন। ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আল্লাহ হাফেজ।